জ্বলছে গোটা বাংলাদেশ। এ যেন এক দাঙ্গার সৃষ্টি হয়েছে। রক্তাক্ত হচ্ছে কলেজগুলোর ক্যাম্পাস, ছাত্রছাত্রীরা কলেজ ছেড়ে তারা রাস্তায় এসেছে, পড়াশুনো বন্ধ করে করছে আন্দোলন। পুলিশ তাদের উপর করছে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং বন্দুক দিয়ে চালাচ্ছে রাবার বুলেট। তাই বাংলাদেশ জ্বলছে, সৃষ্টি হয়েছে এক অশান্তকর পরিবেশে। তোমরা কি জানো কেন এই সোনার শান্ত বাংলাদেশ এক রূপ নিয়েছে অশান্তকর বাংলাদেশে? এর কারণ খুঁজতে হলে আমাদেরকে চলে যেতে হবে 2018 সালে, যেখান থেকে এই পুরো বিষয়টার সূত্রপাত ঘটে। সো হ্যালো চেক হ্যালো, আমি অনিমেষ বলছি। আর আজকের এই বিষয়টা কিন্তু খুবই সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে আমি কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ নই, একজন সাধারণ মানুষ হিসেবে নিরপেক্ষভাবে তথ্যের সাহায্যে আমি তুলে ধরছি আমার মতামত। 2018 সালে প্রথমবার এই আন্দোলনের সূত্রপাত ঘটে এক দাবি নিয়ে। দাবি ছিল কোটা সিস্টেমের বিরুদ্ধে। হ্যাঁ, কোটা সিস্টেম যেটার প্রভাব আমাদের ভারতবর্ষে খানিকটা রয়েছে, কিন্তু বাংলাদেশে কি এমন প্রভাব ফেলছে এই কোটা সিস্টেম যার কারণে সেই তখনকার আন্দোলন বর্তমানে দাঁড়িয়ে এত বড় ভয়াবহ রূপ নিচ্ছে। তবে এই বিষয়টা জানতেও আমাদের চলে যেতে হবে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি একদল ছাত্র তাদের এক আন্দোলন, মানে তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে রাস্তায় নামে। তাদের দাবি কি ছিল? তাদের দাবি ছিল বাংলা ভাষাকে তাদের রাষ্ট্রীয় ভাষা করতে হবে। এই দাবিতে তখনকার সরকার, হ্যাঁ বাংলাদেশ তখন ছিল পূর্ব পাকিস্তান, তো তখনকার সরকার তাদের ওপর পুলিশ দিয়ে গুলি বর্ষণ করে এবং মারা যায় 5 জন। আর সেখান থেকেই দাবি ওঠে এক স্বাধীন রাষ্ট্রের। এখানকার সাধারণ মানুষ হাতে অস্ত্র তুলে নেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, আর শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। তারপর 1971 সালে পৃথিবীর মানচিত্রে পূর্ব পাকিস্তান মুছে গিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে মুক্তিযুদ্ধে যারা যারা অংশগ্রহণ করেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে 30% কোটার সিস্টেম চালু করেছিল সেই সময় দাঁড়িয়ে। তবে সেই সময় দাঁড়িয়ে সেই সিদ্ধান্তটা একটা সঠিক পদক্ষেপ ছিল। 2018 সালে যে দাবি নিয়ে আন্দোলনের প্রথম শুরু হয় সেই কোটা সিস্টেম বন্ধের দাবিতে। আমার আপনার মনে হতেই পারে এরা কি অকৃতজ্ঞ, এরা কি ভুলে যাচ্ছে সেই 30% কোটা কিভাবে বাতিল করার দাবি তুলতে পারে। এই বিষয়ে বিস্তারিত যেতে হলে আমাদেরকে কোটা সিস্টেমের যে মূল বিষয়বস্তু সেটা আগে জানতে হবে, আর সেটা জানতে আমাদের এক ঝলক চোখ রাখতে হবে বাংলাদেশের সংবিধানের পাতায়। সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সুযোগের সমতা, নারীদের সুযোগের সমতার কথাও সেখানে উল্লেখ করা রয়েছে। আবার 29 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান সমতা থাকবে। তবে মুক্তিযোদ্ধাদের সেই 30% আসন সংরক্ষণের কথা সরকারি চাকরির ক্ষেত্রে, সে বিষয়ে কিন্তু তেমনভাবে উল্লেখ করা নেই। এখন আসা যাক কোটা সিস্টেমের সেই আসন সংরক্ষণ কত পার্সেন্ট কাদের কাদের জন্য বরাদ্দ রয়েছে। 1% রিজার্ভ রয়েছে প্রতিবন্ধী নাগরিকদের জন্য, যেটা সকল রাষ্ট্রের উচিত যে প্রতিবন্ধীদেরকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে আগে এগিয়ে নিয়ে আসা। তো সেক্ষেত্রে 1% বরাদ্দ করা হয়েছে। 5% জাতিগত সংখ্যালঘুদের জন্য, 10% রয়েছে মহিলাদের জন্য সংরক্ষিত, যেটা সংবিধানে একটু আগেই আমরা পড়লাম। 10% রয়েছে পিছিয়ে পড়া ছোটোখাটো গ্রাম অঞ্চলের মানুষদের জন্য। এই সব মিলিয়ে হলো টোটাল 26%। এর ওপরে 30% হলো মুক্তিযোদ্ধা ও তাদের ছেলে মেয়েদের জন্য। সব মিলিয়ে তাহলে দাঁড়ালো টোটাল 56%। তার মানে কি দাঁড়ালো? বাংলাদেশে যে সকল মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীরা সরকারি চাকরি পাবে সেই পার্সেন্টেজ দাঁড়ালো 44% অনলি। বাংলাদেশের অধিকাংশ মানুষের ফাইন্যান্সিয়াল সেরকম অত স্ট্রং নয়, অধিকাংশ মানুষই তাদের রুটি রুজি চালায় কৃষিকাজ দিয়ে। তাই তাদের কাছে সবথেকে সেফ মনে হয় মেধার ভিত্তিতে পড়াশুনো করে একটা সরকারি চাকরি পাওয়ার। কিন্তু সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে যখন মেধার ভিত্তিতে এই সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসে, তখন অনেকেই কিন্তু মেধা থাকলেও তারা এই কোটা সিস্টেমের কারণে তারা সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়ে দেশ ছেড়ে তাদেরকে চলে যেতে হয় বিদেশে। আর বিদেশে গিয়ে তাদের মেধা কাজে লাগাচ্ছে, কিন্তু ফ্যামিলি, দেশ সব থেকে দূরে। তবে 2018 সালের আন্দোলনের ফলে যেটা হয়েছিল, তখন সরকার হস্তক্ষেপ করে এ বিষয়ে এবং সম্পূর্ণ কোটা সিস্টেমটাকেই বাতিল করে দেয়। তবে আন্দোলনকারীদের কিন্তু মোটেও এটা দাবি ছিল না যে বাকি যে 26% কোটা ছিল সেটা বাতিল হোক।
তাদের শুধুমাত্র একটাই দাবি ছিল, মুক্তিযোদ্ধাদের যে বরাদ্দ 30% তাদের ফ্যামিলির জন্য যে কোটা ছিল সেটিকে শুধুমাত্র বাতিল করার। কারণ তাদের মনে হয়েছে যে একজন সাধারণ মানুষের নাতি নাতনি, একজন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি দুজনেই সমান। কারণ মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি কখনো সেই মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেনি বা তাদের সেই মুক্তিযোদ্ধায় কোনো রকম কোনো অনুদান ছিল না। তবে তারা এটাও দাবি রেখেছে, যদি কোনো মুক্তিযোদ্ধার সন্তান তাদের যদি বয়স এখনও থেকে থাকে তবে তাদের চাকরির সুযোগ করে দেওয়া হোক, কিন্তু তাদের নাতি নাতনিদের নয়। আর তাদের দাবির ফলে যদি সেই 30%ই শুধুমাত্র বাদ হতো, অর্থাৎ মেধার ভিত্তিতে 74% মানুষ কিন্তু তারা চাকরির জন্য ক্যাপেবল হতো। যেহেতু সমস্ত কোটাই বাতিল হয়ে যায়, তার জন্য মহিলারা এবং বেশ কিছু পার্সেন্টেজের মানুষরা সেই কোটা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে মামলা দায়ের করে। আর 2024 সালের 5ই জুন বাংলাদেশ হাইকোর্ট রায় দেয়, বাংলাদেশ সরকার অনৈতিকভাবে কোটা সিস্টেম তুলে নিয়েছে, পুনরায় সেই কোটা সিস্টেম চালু করার নির্দেশ দেয়। হাইকোর্টের এই রায়ের পর জোরালো হয় এই 2024 সালের আন্দোলনটা। আন্দোলনের তাদের মূল বিষয়বস্তু একটাই, সেই মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা যে 30% কোটার অধিকার ভোগ করবে সেটাকে বন্ধ করার জন্য। আমরা বাংলাদেশের যদি কিছু তথ্য আমরা দেখি, সেখানকার কিছু পত্রিকায় উল্লেখ করা রয়েছে যে ভুয়ো মুক্তিযোদ্ধার পরিচয় নিয়েই কিন্তু সরকারি চাকরির ভোগ করছে বেশ কিছু সংখ্যক মানুষ এই মুক্তিযোদ্ধাদের কোটা সিস্টেমের সুযোগ ব্যবহার করে। তবে বেশ কিছু মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কথা শুনলে অবাক হবে। আমিও অবাক হয়েছিলাম তাদের ভিডিও বাইটস দেখে। এই যে কোটা সিস্টেম সরানোর বিরুদ্ধে যে আন্দোলন, তাদেরকে সমর্থন করছে, কারণ একটা দেশের মেরুদণ্ড কিন্তু টিকে থাকে এই ছাত্রছাত্রীদের আর তাদের মেধার উপর। তবে এই আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কথা এই আন্দোলনকে আরও জোরালো করে দিয়েছিল। মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা চাকরি পাবে না তো রাজাকারদের নাতি নাতনিরা চাকরি পাবে। তার এই কথাতে তাদের মন ভেঙে যায়, কারণ সেই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের কোথাও ভরসা ছিল প্রধানমন্ত্রী তাদের কথা শুনবেন এবং একটা নিরপেক্ষ বিচার তিনি করবেন। তাদের একটাই স্লোগান হয়ে দাঁড়ায়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আপনারা হয়তো অনেকেই জানেন না এই রাজাকার কারা। এই রাজাকার হলো বাংলাদেশের এক ঘৃণিত জাতি, যারা 1971 সালের যুদ্ধে লক্ষ লক্ষ নারীকে করে এবং নির্বিচারে হত্যা করে বহু মানুষকে। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের সাথে সেই রাজাকারদের তুলনা করাটা যেন এই আন্দোলনকে আরও জোরালো করে দেয়। এই আন্দোলন এবং এই যে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, এটাকে রুখতে কিন্তু চড়াও হয় তাদের ওপর বাংলাদেশ সরকার এবং পুলিশ বাহিনী। তবে এই আন্দোলনকারীদের উপর চড়াও শুধুমাত্র পুলিশ হচ্ছে না, চড়াও হচ্ছে ছাত্রলীগের সদস্যরাও। সেই ছাত্রলীগ যাদের ভূমিকা কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে এবং দেশের বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল, সেই ছাত্রলীগের ছাত্ররাই আজ সাধারণ ছাত্রছাত্রীদের উপর চড়াও হচ্ছে, মারধর করছে। তাই বাংলাদেশ জুড়ে এখন জ্বলছে আর রক্তাক্ত হচ্ছে কলেজ ক্যাম্পাসগুলি, বন্ধ রয়েছে স্কুল কলেজ, খালি হচ্ছে মায়েদের কোল। তবে আপনাদের কি মনে হয়, তাদের এই আন্দোলন করাটা কি ঠিক হচ্ছে? তাদের দাবিটা ঠিক নাকি ভুল? আর হ্যাঁ, আমি চাই, আমরা সকলেই চাই এই যে সোনার বাংলা শান্ত সুজলা সুফলা, এই সোনার বাংলা আবার শান্ত হয়ে উঠুক। এই যে মায়ের কোল একের পর এক খালি হচ্ছে, হিংসার সৃষ্টি হচ্ছে, রক্ত ঝরছে, এই রক্ত ঝরাগুলো বন্ধ। বাংলাদেশ সরকার যেন আন্দোলনকারীদের সঙ্গে শান্তভাবে একটা সঠিক সিদ্ধান্তে আসে, যেটা নিরপেক্ষ সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তে পৌঁছক এবং আর যেন কোনো মায়ের কোল খালি না হয়, আর যেন রক্ত না ঝরে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অন্যদেরকে শেয়ার করুন। হয়তো আমার মতোই অনেকেই জানতো না যে এর আসল বিষয়বস্তুটি কী। কমেন্টসে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমি সম্পূর্ণ বিষয় এবং মতামতটি ইন্টারনেট ঘেটে এবং বিভিন্ন তথ্য কালেক্ট করে সেই বিষয়ের ওপর ভিত্তি করে কিন্তু এই ভিডিওটি বানিয়েছি। যদি আপনাদের মনে হয় কোনো ইনফরমেশান আমার দ্বারা ভুল দেওয়া হয়েছে বা ইন্টারনেটে যেটা পেয়েছি সেটি ভুল, তবে কমেন্টস করে অবশ্যই সেই ভুলটি সংশোধন করে সেখানে লিখে দেবেন।